পূজা বার্ষিকী আনন্দ মেলা 1432 প্রকাশিত উপন্যাসগুলি নিয়ে আজকের আমার একটি উপস্থাপনা। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী। আজকে দীর্ঘদিন বাদে নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি। এই উপস্থাপনায় শারদীয় আনন্দ মেলায় প্রকাশিত বা পূজা বার্ষিকী আনন্দ মেলায় প্রকাশিত উপন্যাসগুলি নিয়ে আলোচনা করব। সব কটি না, তার মধ্যে বাছাই করা কয়েকটি উপন্যাস নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে উপন্যাসটি নিয়ে আমি কথা বলবো সেই উপন্যাসটি লিখেছেন সরঞ্জিৎ চক্রবর্তী। উপন্যাসটির নাম রক্তাক্ত গুপ্তধন। এই হচ্ছে উপন্যাসটির প্রচ্ছদ। এই উপন্যাসটির মাঝে প্রচ্ছদটা তো লাল রঙের প্রেক্ষাপটে আঁকা একটি ছবি, যেহেতু রক্তাক্ত গুপ্তধন সে হেতু হয়তো। আর ছবিটি এঁকেছেন অমিতাভ চন্দ্র। এর ভেতরেও অনেক অলংকরণ করা আছে যেগুলো সত্যি ভীষণ সুন্দর। এবার আসি এই উপন্যাসটিতে কি আছে। রক্তাক্ত গুপ্তধন এই উপন্যাসটিতে সরঞ্জিৎ চক্রবর্তী তুলে ধরেছেন ষোড়শ শতকের মধ্যভাগ থেকে সপ্তদশ শতকের মধ্যভাগে বাংলার রাজনৈতিক পরিস্থিতির কথা। এই সময় দেখা যায় যে পর্তুগিজরা আমাদের বাংলায় ব্যবসা করছে এবং তারা চাইছে না যে অন্য কোনো শ্রেণী বা ব্যবসায়িক সম্প্রদায় আমাদের বাংলাকে গ্রাস করুক। শুধু তাই না, তারা চাইছে না যে বাঙালিরাও ব্যবসায়িক যে মনোভাব বাঙালিদের সেই মনোভাবটা তৈরি হোক। অন্যদিকে দেখা যাচ্ছে যে জলদস্যুদের অত্যাচারে বাংলার পরিস্থিতি ভীষণ খারাপ হতে চলেছে। গরিব দুঃখী যাকে পারে তাকে তুলে নিয়ে চলে যায় জলদস্যুরা। গ্রামের পর গ্রাম তারা লুণ্ঠন করে। কোনো নৌকো গেলে সেই নৌকো ব্যবসায়িক কোনো নৌকো গেলে জিনিসপত্রে ভর্তি সেগুলো তারা লুট করে। তো এইরকম একটা লুটপাট রাজত্ব চলছে এবং তার সাথে মোগল সাম্রাজ্যের সাথে বাংলার তখন যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ সেই সময় মোগল সম্রাট ভাবছে যে রাজা প্রতাপাদিত্য চরম শত্রু, শুধু ভাবছে না, তার চরম শত্রু রূপে চিহ্নিত হয়েছেন। তো এই সিচুয়েশনে দেখা যায় যে বাংলার বেশ অনেক সম্পত্তি, যে সম্পত্তি একটা সময় লুকোনো ছিল, যাতে সঠিক লোকের হাতে সেই সম্পত্তি পড়ে তার জন্য একটি কোড তৈরি করা হয়, একটি সূত্র দেয়া হয়। সেই সূত্র ধরে সেই সূত্র যদি কেউ ক্র্যাক করতে পারে তাহলে সেই লকারটা খুলতে পারা যাবে। তো উষ্ণিষ চরিত্রটিকে এই উপন্যাসে দেখি আমরা। আর সরঞ্জিৎ চক্রবর্তী বেশ কিছু বছর ধরে উষ্ণিষ চরিত্রটি যাত্রাপথ আমাদেরকে দেখাচ্ছে। বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন উপন্যাসে এবং এই উষ্ণিষ চরিত্র এসে সেই সমস্যার সমাধান করছে বা নতুন পথ দেখাচ্ছে বা বেঁচে থাকার নতুন দিশা দেখাচ্ছে। উষ্ণিষ চরিত্রটিকে সরঞ্জিৎ চক্রবর্তী তৈরি করেছেন একদম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, শক্তিশালী এবং প্রবল মনোবল যার মধ্যে আছে এরকম একটি চরিত্র। তো এই চরিত্রটির আবার যাত্রা আমরা এই উপন্যাসে দেখতে পাই, কিভাবে জলদস্যু এবং বাংলায় থাকা বেশ কিছু মানুষের নানান রকম কৌশল, যারা চেয়েছিল যে বাংলাকে পর্তুগিজদের হাতেই তুলে দেবে সম্পূর্ণভাবে ব্যবসায়িক দিক থেকে, তাদেরকে কিভাবে শাস্তি দেয়, কিভাবে মহারাজ প্রতাপাদিত্যের যে গুপ্তধন সেই গুপ্তধন উদ্ধার করার ব্যবস্থা করে, সেই সমস্ত রকম ছবি এই উপন্যাসে আমরা দেখতে পারবো। যেহেতু কিশোর উপন্যাস, আশা করছি কিশোরদের পড়তে ভীষণ ভালো লাগবে। ওই যে অনুভূতি, থ্রিল ব্যাপার সারাক্ষণ আমরা পাবো। তো এই হচ্ছে আমার পড়া প্রথম উপন্যাস। এবার আসি দ্বিতীয় উপন্যাসে। পরবর্তী যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসটি লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। উপন্যাসটির নাম লাহিড়ী বাড়ির জাদু। এই হচ্ছে উপন্যাসটির প্রচ্ছদ। ভীষণ সুন্দর প্রচ্ছদ, বেশ নানান রকম জাদু শিল্প আছে বলেই এটার মধ্যে মনে হচ্ছে। প্রচ্ছদটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এর মধ্যে জাদু আছে। তো প্রচ্ছদটি এঁকেছেন বৈশালী সরকার। এই উপন্যাসটিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটি পরিবারে দশমীতে জাদু দেখানো হয়, ম্যাজিক দেখানো হয়। সেই ম্যাজিক দেখাতে গিয়ে বাড়ির যে প্রধান ছেলে, সেই ছেলেটি মারা যায়। কেন মারা গেল, কি বৃত্তান্ত, সেই বিষয়ে খোঁজ পাওয়া যায় না এবং বহু বছর বাদে যে বাড়ির প্রধান ছেলে, তার দিদি অর্থাৎ পিসি মনে করে যে আর একবার সেই একই কাজ করে দেখতে হবে। কারণ হচ্ছে জানতে চায় যে জাদু ছেলেটি খুব ভালোভাবে দেখাতো, জাদুটি হচ্ছে হাতটা বেঁধে শিকলে একটা বক্সের মধ্যে ভরে দেওয়া হবে, যখন মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে ঠিক ওই সমসাময়িক সময়ে ওই বক্সটাও ফেলে দেওয়া হবে, চাবি খুলে সে ওপরে সাঁতরে উঠে আসবে মা দুর্গার ত্রিশূলটা নিয়ে। এবং এই যে মারা গেল
তারপরে উপন্যাসটি কোন দিকে মোড় নিচ্ছে সেটা আমরা বললে জানতে পারবো, এবং শেষে আদৌ কি জানতে পারবো যে এই উপন্যাস মানে কে মেরেছিল সেই প্রধান জাদুকরকে বা সেই প্রধান চরিত্রটি যার কথা বলছি ছেলেটিকে, এবং তার ছেলে সেই বাড়ি থেকে চলে যায় বাবার মৃত্যুর সাথে সাথে মায়ের সাথে। তখন সে বেশ ছোট ছিল এবং কোনো সম্পর্ক রাখে না। তার আবার সেই ছেলেটির ছেলে অর্থাৎ যে মারা গেছে তার নাতি রোহন জাদু নিয়ে ভীষণ চর্চা করে, একা একাই ইউটিউবে চ্যানেল বানিয়ে জাদু দেখায়, নানা রকম খেলা দেখায়। তো সে যখন তার পিসি ঠাম্মার নিমন্ত্রণ পত্রটি পায় তখন বাবা মাকে লুকিয়ে চলে যায় গ্রামে, এবং গ্রামে গিয়েও খেলা দেখায়, এবং তার ফলে কি কি হয়, তার বাবা মার সাথে তার কোনো অশান্তি হয় কিনা, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বা জানতে হলে এই উপন্যাসটি পড়তে হবে। আসলে এই উপন্যাসটি আমার বেশ ভালো লেগেছে। সরঞ্জিত চক্রবর্তী উপন্যাসের কথা বললাম, আমার ভালো লেগেছে, কিন্তু ওই একটা চরিত্রকে ঘিরে বারবার নানান রকম ঘটনা উদযাপন বা ঘটনাকে তুলে নিয়ে এসে সেই চরিত্রটির যাত্রাপথ, এটা আমার কাছে একটু একঘেয়ে লাগে। আগের উপন্যাসের ক্ষেত্রে আলোচনাটা আমার সম্পূর্ণ করা হয়নি, তাই এই উপন্যাসটির প্রসঙ্গ থাকতে থাকতে আগের উপন্যাসের কথা বলছি। কিন্তু এই উপন্যাসটি একটা স্বয়ং সম্পূর্ণ উপন্যাস, যেটাকে বলবো আগেটাও স্বয়ং সম্পূর্ণ উপন্যাস, কিন্তু কোনো পুরোনো চরিত্রের রেস ধরে এই উপন্যাসটি আমার কাছে অন্তত কোনো পুরোনো চরিত্রের রেস আমি পাইনি। ধরে এই উপন্যাসটি এগোয়নি বলে নতুন নতুন চরিত্র, তাদের জীবনযাপন, তাদের ইচ্ছা অনিচ্ছা, এগুলো সব আমি জানতে পেরেছি বলে আমার খুব ভালো লেগেছে উপন্যাসটি। এবার যাব পরবর্তী উপন্যাস। পরবর্তী উপন্যাস লিখেছেন সমুজা দাস। এক যে আছে হালু, সমুজা দাসের লেখা। এই হচ্ছে উপন্যাসটির প্রচ্ছদ, এবং এই প্রচ্ছদটি এঁকেছেন রৌদ্র মিত্র। রৌদ্র মিত্রের প্রচ্ছদ কিন্তু আমাদের মানে আমরা সকলে অনেকেই পরিচিত, এবং নিজে ভীষণ সুন্দর তৈরি করেন, আঁকেন, অলঙ্করণ করেন, সেটা আমরা জানি। উপন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে একটা ছোট্ট বাঘের গল্প। সেই বাঘটি কিভাবে মাকে, প্রথমত বাঘেদের নিয়ম যে বা সমস্ত পশুদেরই বেশিরভাগ মানে সমস্ত পশুদেরই নিয়ম যে সন্তান প্রসবের পর বা সন্তান ধারণ করছে মা, পেটে বহন করছে, তখন থাকতে বাবার সাথে মায়ের আর কোনো সেই অর্থে সম্পর্ক থাকে না, এবং সন্তান যখন প্রসব ঘটে যাচ্ছে তখন থাকতেই কিন্তু সন্তানের মায়ের সাথে কিন্তু সম্পর্ক থাকে না। অর্থাৎ মানে সন্তান জন্মগ্রহণ করে মায়ের সাহচর্যে এবং বড় হয়ে ওঠেও মায়ের সাহচর্যে। এটা কিন্তু সমস্ত পশুদের ক্ষেত্রেই আমরা দেখে থাকি। তো এখানে আমরা সেরকম দেখবো হালুম বলে একটি বাঘের গল্প, যেখানে সে বড় হতে থাকে তার বাঘ মায়ের সাথে, এবং তার মনে হতে থাকে তার বাবা তাকে হিংসা করছে, কারণ সেও একটি পুরুষ বাঘ। পুরুষ বাঘ যদি বনে দুজন হয়ে যায় তাহলে একজনকে সেই জায়গা ছেড়ে চলে যেতে হয়, এবং সেই থিওরি মাথায় রেখে বা সেই ধারণা মাথায় রেখেই সমস্ত বাঘের কাছে তার সন্তানও যদি পুরুষ হয় তাহলে সে তার শত্রু, তার মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব গড়ে ওঠে। কিন্তু এই হালুম সবসময় চায় বাবার সাহচর্য, চায় বাবাকে বাবা বলে ডাকতে চায়, দেখানো হচ্ছে, এবং সে তার মায়ের আদরের বাঘ হয়ে থাকে। কিন্তু একটা সময় দেখা যায় যে শিকারীদের হাতে বাঘ মানে বাঘটি হালুমের মা মারা যায়। তো সেখানে হালুমের একটা জীবন যাত্রা দেখিয়েছে, সে কিভাবে বনের একা একা সার্ভাইভ করছে বড় পশুর হাত থেকে। বিভিন্ন রকমের পশু আছে যারা ছোট বাঘকেও মেরে ফেলে, মানে বাঘের শাবককে মেরে ফেলে, সেই জায়গাতে কিভাবে সার্ভাইভ করছে, কিভাবে গ্রামে ওর একটা মানুষ বন্ধু হচ্ছে, একটা ছোট্ট বাচ্চা, তার সাথে কিভাবে থাকছে। তারপরে নানান ঘটনার পর দেখা যাচ্ছে যে সে এক চিড়িয়াখানায় গিয়ে পৌঁছে যাচ্ছে, এবং সেই চিড়িয়াখানায় গিয়ে পৌঁছানোর পর দেখা যাচ্ছে যে সে আবার তার এই যে বন্ধুটি হয়েছিল একটি মানুষ বন্ধু, সে মানুষ বন্ধুর কাছে ফিরে আসছে। তো এইরকম একটি গল্প বা এরকম একটি গল্পের প্রেক্ষাপটে এই উপন্যাসটি লেখেন লেখিকা সমুজা দাস। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে আমাদের ইকোসিস্টেমটাকে উনি বলতে চেয়েছেন, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, অনেকটা কেটে ফেলা হয়েছে, যার ফলে বন্য প্রাণীরা থাকতে পারছে না। তো এই বিষয়গুলোকে এই উপন্যাসটির মধ্যে লেখিকা তুলে ধরেছে। শুধুমাত্র একটি বাঘের জীবন, তার অনুভূতি নয়, এটার মধ্যে যেন যুক্ত হয়ে আছে সমস্ত বন্য প্রাণকে সংরক্ষণ করা উচিত, এবং বন্য প্রাণকে সংরক্ষণ করার জন্য তাদের উপযোগী
মানে থাকার জায়গা অর্থাৎ বন জঙ্গল যাতে সংরক্ষিত থাকে তার ব্যবস্থা করা উচিত। এই কথাটি যেন এই উপন্যাসটির মধ্যে লেখিকা বারবার বলতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে এবং আমি বিশ্বাস করেছি। যখন চিড়িয়াখানায় ছিল তখনও মানে এই ধরনের অ্যাপ্রোচ যেন এই উপন্যাসটির মধ্যে বারবার উঠে আসছে, যেন বলতে চাইছে যে চিড়িয়াখানায় তো তাদের থাকার জায়গা না, তাদের থাকার জায়গা বনে জঙ্গলে। তো এই ছিল হালুম নিয়ে আমার সামগ্রিক কথা, যেটা আমার খুবই ভালো লেগেছে। এবং তো এই ছিল আজকের আমার আলোচনা। এবং যদি আমাকে বলতে বলেন যে আমার এই 3টি উপন্যাসের মধ্যে সব থেকে ভালো লেগেছে কোন উপন্যাসটি, 3টি উপন্যাস 3টি স্বাদের, তবুও সব থেকে ভালো লেগেছে আমার লাহিড়ী বাড়ির জাদু। এর মধ্যে যে থ্রিল একটা ব্যাপার ছিল সেটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। এবং তারপরে একটা ছিল হালুম, এবং শেষ ভালো লাগার আজকের আলোচনার মধ্যে থেকে যেটা হচ্ছে শরঞ্জিত চক্রবর্তীর লেখা রক্তাক্ত গুপ্তধন। তো আজকের মতো এইটুকুই। পরবর্তীতে আবারও নতুন উপস্থাপনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বই পড়বেন। বিদায়।